আমরা এই পাকা রাস্তা শেষ করলাম, এবারে পাকা রাস্তা থেকে মাটি রাস্তার মধ্যে ঢুকবো। আর এটাই হচ্ছে দক্ষিণ 24 পরগনার নামখানার চেনাই নদী, পাশে রয়েছে টেকার বাজার। আর আমরা এই জলের মধ্যেই যাব, তবে এই রাস্তা কাদা রাস্তা, হাঁটতে হাঁটতে আমরা সেই নদীর ধারেই যাব। আর আপনাদের দেখাবো যে নদীর বাঁধ কতটা মেরামতি হয়েছে। আর যেহেতু একটা কোটাল গেছে, আপনারা সবাই জানেন যে সাঁড়াসাঁড়ির কোটাল মানে খুব বিপদ। বিশেষ করে এই নদী বাঁধের পাশে যারা বসবাস করে থাকে তাদের কীভাবে থাকতে হয়। আর মাঠের ধান দেখতে পাচ্ছেন, মাঠের ধান কিন্তু নেই, সব ডুবে গেছে। সবজি, মাঠের ধান সব কিন্তু জলের তলায়। তবু আমি জল এই দেখতে পাচ্ছেন, আমি সেই বাঁধ দিয়ে ধীরে 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 যাচ্ছি। দেখাবো আপনাদেরকে যে নদী বাঁধের কী অবস্থা রয়েছে। তবে যদিও এই রাস্তাটা মাটি রাস্তা, তবে আমি হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে ওই জায়গায় পৌঁছবো যেখানে নদী বাঁধের হালটা কেমন রয়েছে। তবে এখানে যেতে হচ্ছে আমাকে হিসেব করে করে, একটা ভুল পদক্ষেপ নিলেই আমি আবার কাদাতে পড়ে যেতে পারি। যাই হোক, যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর ঠিক ওই জায়গায় পৌঁছবো। আর এগুলো দেখেছেন, এই যে সবজি চাষ হয়েছে, অবস্থা দেখুন, সবজির অবস্থা খুব খারাপ। ঠিক আছে, চলুন আমি দেখাতে দেখাতে যাব আপনাদেরকে। চলুন দেখাই। আকাশ তো মেঘলা রয়েছে। এই রাস্তা থেকে এলাম, এবার রাস্তা থেকে এসে এই এই নদীর ধারে, নদীর যে বাঁধ রয়েছে সেদিকেই যাব আর দেখাতে থাকবো। আর এগুলোতে যে চাষ হয়েছিল সেগুলো কিন্তু এখন মিষ্টি জলে বন্যা বলতে পারে। এগুলো কিছুই দেখা যাচ্ছে না, কিছুই নেই আর কি। আমি এদিকেই যাব, তবে কিছুটা ঘোলাটে লাগছে। আমি দেখছি কি করা যায়। চলুন দেখাই। এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ, এইগুলো চাষ করেছিল। ঢ্যাঁড়স গাছের অবস্থা খুব খারাপ। এটা পুরো বৃষ্টির জলটা এতটাই হয়েছে যেখানে ধানের এই যেগুলো চাষ হয়েছিল এগুলো কিছু দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। এগুলো বসত বাড়ি রয়েছে, এই সব দেখতে পাচ্ছেন, এগুলো বসত বাড়ি রয়েছে। তো আমি ওই নদী বাঁধের উপর দিকেই যাবো, কাদা ঘাঁটতে ঘাঁটতেই যাচ্ছি। আর আপনারা জানেন আমরা সেই জায়গায় পৌঁছে যাই যেখানে নদী বাঁধের হাল খুব বেহাল থাকে। সেখানে এই সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা নদী বাঁধের পাশাপাশি বাস করে থাকেন তারা যে বরাবরই আতঙ্কে থাকে। তো এর আগে আমি এই খবরগুলি দেখিয়েছি, তখন কিন্তু বর্ষাকাল ছিল না। তো এখন বর্ষা পড়ার পরে বৃষ্টি, আবার কখনো রোদ, এভাবেই চলছে। এখানে এখন রোদ বৃষ্টি নিয়েই চলছে। তবে এখন কিন্তু বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আর আমরা কিন্তু সেই নদী বাঁধের কাছাকাছি পৌঁছে গেছি। এবারে নদী বাঁধের কাছে পৌঁছে গেছি, উঠবো। তবে কতটা স্লিপ করে পরে সেটা তো জানি না। তবে এই দেখেছেন, একদম খাড়াই হয়ে গেছে অবস্থা, দেখেছেন? এই নদী বাঁধ, এটাই চেনাই নদী। এই চেনাই নদীর এখন তো স্রোত বইছে। আর এই হচ্ছে অবস্থা। নদী বাঁধের হালটা দেখে বুঝতে পারছেন, এই হচ্ছে নদী বাঁধ, দেখে বুঝতে পারছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবারে এখানে এই পাইলেন, বাঁশের এই পাইলেনগুলো তো এখানে নেই, এটা তো টেকে না, কারণ এই পাইলেনগুলো যেগুলো দেওয়া রয়েছে দেখেই বুঝতে পারছেন। তবে এই নদী বাঁধে হাঁটতে হাঁটতে আমি একটু ওই দিকে যেতে থাকি। ওই দিকে গিয়ে আপনার দেখাবো। এই হচ্ছে
নদী বাঁধের হাল। তো এখানে এই বাঁধ থাকবে কি না সেটাই, এ কোটাল তো হয়ে গেল, একটা কোটাল অমাবস্যার কোটাল হয়ে গেল, কৌশিকী অমাবস্যা। তবে তারপরে কি হবে সেটা বলতে পারবো না। তবে আপনাদের দেখাই, দেখে বুঝতে পারছেন যে এই অংশটা বরাবরই খুব বিপজ্জনক অবস্থায় থাকে নদী বাঁধটা। তো এলাকার মানুষ এর আগেও একাধিক অভিযোগ করেছে, তাদের চাষযোগ্য জমি এই নদীগর্ভে চলেও গেছে, তারপরেও তারা নদী বাঁধের পাশেই বসবাস করে আছে। তবে এই বাড়িগুলো ছেড়ে চলে যেতে হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে আবার ভেঙে ঢুকে যেতে পারে এই এলাকায়। বুঝতে পারছেন কী অবস্থা। চলুন দেখাই আমি আপনাদেরকে, তো পরিস্থিতিটা দেখাই যে কী হতে পারে। একটা কোটাল তো গেছে, আর একটা কোটালে এই বাঁধ দেওয়া হয়েছে। তো এই বাঁধের পরে একটা পিছনেই একটা রিং বাঁধ টাইপের দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, ওই যে একটা রিং বাঁধ টাইপের দেওয়া হয়েছে, এটা ঘুরে ওইদিকে চলে গেছে, মানে একটা এক্সট্রা একটা বাঁধ দেওয়া হয়েছে। তবে সেই বাঁধে জল কতটা আটকাবে সেটা তো আমরা বলতে পারবো না, তবু আমরা চেষ্টা করছি দেখাবো আমাদেরকে যে নদী বাঁধের হালটা কতটাই বেহাল, দেখেই বুঝতে পারছেন। আমি দেখাতে দেখাতে যাই ওইদিকে। এটা খুব খারাপ অবস্থায় রয়েছে বলে নতুন করে একটা বাঁধ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, এই নতুন করে বাঁধ দেওয়া হয়েছে। এটার একটা অবস্থা খারাপ। তো এটা তো জল ঢুকে গেছিল, ঢুকে গিয়ে ওটাতে জল আটকেছে। তো এইভাবে ধীরে 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 একটার পর একটা জায়গা নদী গ্রাস করছে। অর্থাৎ ওইদিকে সামনের দিকে গেলে দেখবেন ব্লক পিচিং হয়েছে, তবে সেই ব্লক পিচিংটা যে কীভাবে হয়েছে সেটা থেকে বুঝতে পারছেন। আমি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে ব্লক পিচিং করা হয়েছে। ব্লক পিচিংয়ের এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন। আর এটাই চেনাই নদী, নদীর স্রোত রয়েছে, বেশ ভালোই স্রোত রয়েছে, ঠিক আছে, স্রোত রয়েছে এই নদী বাঁধ। আর এইদিকে একটা নতুন করে আবার রিং বাঁধ দেওয়া হয়েছে, যাতে এই বাঁধটা তো আটকানো গেল না। এই হচ্ছে একটু দূরেই ওইটা টেকার বাজার যেটা দেখা যাচ্ছে, আর ওইদিকে আপনার মৌসুমী আইল্যান্ড। তো দেখাচ্ছি যে এই যেগুলো ব্লক পিচিং করা হয়েছে তার ব্লক পিচিং এই যে উপরে পড়ে রয়েছে, বুঝেছেন, এই অবস্থা। আবার নতুন করে যেটা বাঁধ হয়েছে তারও এই যে হাল, দেখে বুঝতে পারছেন, হাল দেখে বুঝতে পারছেন এই অবস্থা। অর্থাৎ নদী বাঁধ যে কতটা মজবুত আপনাদেরকে বুঝতেই পারছেন। আচ্ছা, আমি একটু ধীরে ধীরে এই ব্লক পিচিংয়ের হাল তো খুব খারাপ সেটাও দেখাচ্ছি। আচ্ছা, একটু এগিয়ে যাই, এগোতে এগোতে আমাদের কিছুটা দেখাই যে কোথায় বড় করে নদী বাঁধ ভেঙেছিল, ঠিক সেই জায়গাটা গিয়ে পৌঁছবো। তবে ওই নদী বাঁধটা দেখালাম আপনাদেরকে। তবে ব্লক পিচিং বলে কিছু নেই এখন, ঠিক আছে, সব ওই যে মাটি ইট সব ওই যে নদী গর্ভে চলে যাচ্ছে। অর্থাৎ পিচিং দেওয়া হয়েছিল জল আটকানোর জন্য, তো সেখানে কিন্তু জল আটকানোর যে যাবে সেরকম এরকম পরিস্থিতি নেই। তবে এখানে পরিস্থিতি খুব খারাপ দেখছি। তো আমরা ওই যেখানে খুব খারাপ অবস্থা সেটার থেকে আবার একটু এগিয়ে এলাম। এখানে কিন্তু ব্লক পিচিং বলে আর কিছু নেই, দেখেছেন, এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু ব্লক পিচিং বলে আর কিছু নেই। আর সামান্য একটু চলে গেলেই এই নদী বাঁধটা ভেঙে যাবে, তার মানে এখান থেকে জল ঢোকা শুরু হয়ে যাবে। এই এলাকাগুলো দেখছেন, এই এলাকাগুলো সব প্লাবিত হয়ে যাবে যদি জল ঢুকে যায় আর কি। তার মানে এই নদী বাঁধের যে অবস্থাটা সেটা দেখে আপনারা বুঝতে পারছেন। কারণ আপনাদের দেখালাম যে এটাই চেনাই নদী, আর এই চেনাই নদী থেকে জল যখন ফুলে ফেঁপে ওঠে তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি হয় যে নদী বাঁধের জল আটকাতে পারে না। অর্থাৎ এগুলো ব্লক পিচিং করা ছিল,
দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এগুলো কিন্তু ওই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো ব্লক পিচিং করা ছিল, তাতেও কিন্তু এরকম একটা পরিস্থিতি চলছে। তো নদী বাঁধের যে এই যে ব্লক পিচিংয়ের পরে যদি এইরকম নদী বাঁধ ভেঙে যায়, তার মানে কি হতে পারে আপনারা বুঝতে পারছেন? এই এলাকা প্লাবিত হয়ে যাবে। একাধিকবার এইসব এলাকায় জল ঢুকে পড়েছিল, নোনা জল ঢোকাতে প্রভূত ক্ষতি হয়েছিল। এর আগে আমরা এই জায়গায় এসেছিলাম, দেখিয়েছি। এটা দেবনগর দক্ষিণ। তো এই জায়গায় যে কী পরিস্থিতি সেটা দেখে বুঝতেই পারছেন। তবে এইভাবে নামখানার একাধিক জায়গায় দেখেছি নদী বাঁধের হাল খুব বেহাল। কেন জানি না, দপ্তর এগুলোকে ঠিকঠাক করে মেরামত করছে না। তো এই এলাকায় বেশিরভাগ যেহেতু কৃষক বা চাষিরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নদীবাঁধ যদি বেহাল হয় অনেকটাই সমস্যায় পড়তে হবে এই সমস্ত এলাকার যারা বসবাসকারী। তো এই জায়গা থেকে প্রচুর ফসল কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছায়। তো নদীবাঁধের থেকে যদি নোনা জল ঢুকে ভেতরে চলে যায়, তাহলে কিন্তু তাদের ভয়ঙ্কর পরিস্থিতির উপরে পড়তে হবে। এই দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে এই যে পরিস্থিতি। আর ওইদিকে ওইটা দেখছেন মৌসুমী আইল্যান্ড। ওই যে, তো মোটামুটি বুঝতে পারছেন যে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। আর এই চেনাই নদীটার স্রোত কিন্তু যথেষ্ট রয়েছে, এখন মনে হয় সম্ভবত ভাটা হচ্ছে, ভালোই স্রোত রয়েছে। তো যাই হোক, আপনাদের দেখাতে দেখাতে আমি নিশ্চয়ই দেখাবো যে নদীবাঁধের হাল কেমন রয়েছে। আর ছবিগুলো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই নদীবাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। তো যাই হোক, আপনাদের এই ছবিগুলো দেখালাম, বুঝতেই পারছেন দপ্তর কতটা তৎপর হবে, দপ্তর কতটা সময় মতন কাজ করে এই সমস্ত, যেহেতু সাঁড়াসাড়ি কোটাল, একটা কোটাল চলে গেছে আর একটা কোটাল রয়েছে। তবে এই কোটালটা যদি সেইভাবে জল ফেলে ফুঁকে ওঠে, তাহলে কিন্তু যেহেতু নিম্নচাপ একটার পর একটা হচ্ছে, তাতে করে কিন্তু বিপদের সীমা কিন্তু অনেকটাই। তো ছবিগুলো দেখলেন, বুঝতেই পারলেন যে কী পরিস্থিতি রয়েছে নদীবাঁধের। এবার আমরা এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে এগোতে থাকবো। আর এই জায়গাটায় এলাম যেহেতু নামখানার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, নামখানার দেবনগর এলাকার দক্ষিণ এই জায়গাতে একাধিকবার এই সমস্ত এলাকায় নোনা জল ঢুকে গেছিল। তো এই নদী বাঁধের হাল এতটাই বেহাল, অর্থাৎ সময় মতো যদি সেচ দপ্তর বা যে দপ্তরই কাজ করে থাকে তারা যদি ঠিকঠাক কাজ করতো, তাহলে এইভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা এলাকার সাধারণ মানুষকে করতে হতো না। যদিও যে বাঁধটার হাল খুব খারাপ হয়ে গেছে, তারপরে আবার একটা নতুন করে রিংবাঁধ দেওয়া হয়েছে। আর বাঁশের গুণগত মান দেখেছেন, এইগুলো বাঁশ, এইসব বাঁশে নদীর জল অর্থাৎ সমুদ্র যখন অগ্নিগর্ভ হয়ে ওঠে, তখন কিন্তু এই সমস্ত ছোট ছোট বাঁশে আর বাঁধ দিলে ওগুলো কি থাকবে আদবে? তো এইরকম একটা পরিস্থিতির উপর বুঝতেই পারছেন, এইটা আগে বাঁধ ছিল আর পরবর্তীকালে এই বাঁধটা করা হয়েছে। তবে দেখা যাক আগামী দিনে এইসব বাঁধগুলি কতটা নদীর জল আটকাতে পারে। কারণ যে সমস্ত মাল মেটেরিয়ালস দেওয়া হয় এদের গুণগত মান খুবই নিম্নমানের। এইসব সরু সরু বাঁশ দিয়ে এইরকম একটা পাতি, মানে একটা সরু বাঁশ দিয়ে যেন ভয়ঙ্কর পরিস্থিতিকে আটকানো যায় কি সম্ভব? তো এখানকার মানুষ একাধিকবার অভিযোগ করেছিলেন, তাতে করে এই তো কাজের গুণগত মান দেখালাম আপনাদেরকে। আর আমি নদীর উপর দিয়েই, ওই নদী পাড়ের উপর দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আপনাদের দেখাচ্ছি যে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর দেখুন। কারণ একে তো প্রাকৃতিক দুর্যোগ, তারপরে অতি ভারী বৃষ্টি, তারপরে এই নদী বাঁধের এই হাল। তো নদী বাঁধের যদি এই হাল হয়ে থাকে, তাহলে কোটাল যখন হয়, এই এলাকার মানুষজন তারা এর আগে একাধিকবার যে অভিযোগ করেছিল, সেই অভিযোগগুলো এখন কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের অভিযোগের কোনোটাই ভুল ছিল না। কারণ এই নিম্নমানের বাঁশ খুঁটি, নিম্নমানের কাজ, এগুলো তো নদীবাঁধকে ভেঙে ভেতরে জল ঢুকে যাবে। যদি একদিকে অতিবারী বৃষ্টি হয় আর তার পাশাপাশি
যদি এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় তাহলে সে নদী বাঁধ তো স্বাভাবিক। তো এ কারণে এখানকার স্থানীয় মানুষদের যারা বলে, তারা বারে বারে বলেছে, অভিযোগ করেছে বিভিন্ন দপ্তরকে। তো এই তো তার কাজের গতি দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছি। তবে সাধারণ মানুষের অভিযোগের কথা এর আগে তুলেছি। তো আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম ওই চেনাই নদীর পাশেই। এই চেনাই নদী, এই তো নদী বাঁধের হালটা দেখালাম আপনাদেরকে যে এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে। তবে আমি কাদা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো আগামী দিনে এই নদী বাঁধ কতটা জল আটকাতে পারে বা এই নদীর জলকে আটকাতে পারে সেটাই কিন্তু দেখার। তবে দপ্তর যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে একটা কথা বলার, যে বরাবরই একই জায়গায় যখন একই অবস্থা হয়, নিশ্চয়ই ভালো একটু মজবুত করে করলে হয়তো এই এলাকার চাষযোগ্য জমি, বসত বাড়ি, এলাকার মানুষের দুঃখ দুর্দশা, কারণ তাদের একমাত্রই জীবন জীবিকা হচ্ছে কৃষিকাজ। তো এই কৃষিকাজের জায়গা যদি নোনা জল ঢুকে পড়ে তাহলে কীভাবে তারা বাঁচবে? তাদের জীবন জীবিকা, তাদের যে বাঁচার যে বসবাস করা যে স্থান, বাসস্থান, সেটাও তো কিন্তু নোনা জল না হলে মিঠা জলে তো অনেক সময় দেখা গেছে সেগুলো ডুবে যায়। আমিও দেখাবো। তো এই মাঠের যেগুলো চাষ হয়েছে সেগুলো কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি রয়েছে। তো যাই হোক, এই ছবিগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা দেখলেন, বুঝতে পারলেন যে নদীর বাঁধের হাল কেমন রয়েছে। আর এদিকে তো আকাশ কালো, কখনো রোদ, এই যে এখন রোদ হয়েছে, মানে কখনো রোদ কখনো মেঘ। এই যে মেঘের যে লুকোচুরি, মানে রোদের অর্থাৎ সূর্যের যে তাপ কখনো পৌঁছচ্ছে, অর্থাৎ আলো আসছে, এই জন্য একটা আলাদা লুকোচুরি খেলা চলছে। যাই হোক, এবার আমরা নদীবাঁধ থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব আর আপনাদের সেই মাঠঘাটগুলো দেখাবো যেগুলো কিনা জলে প্লাবিত হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি নেমেছি, আবার আপনাদের দেখাবো। তো চলুন, সেসব জায়গাগুলোর কথা বলেছিলাম, এখানে পৌঁছে আপনাদের ওই জায়গাগুলো দেখাচ্ছি। যে নদীর বাঁধ থেকে নেমে এসে আবার সেই জলে হাঁটতে হাঁটতে যাবো, অর্থাৎ এই সেই মেঠো রাস্তা, মাটির রাস্তা। আর এখানে এই সেই চাষযোগ্য জমিগুলো কিন্তু অতিরিক্ত জলে এগুলো ডুবে গেছে, বুঝতেই পারছেন এগুলো ডুবে গেছে। কিন্তু এই যে এগুলো মাঠঘাট, মানে ধান চাষ যে করেছিল, আমন ধানের চাষ, সেগুলো কিন্তু এই দেখেছেন, কাছাকাছি নিয়ে গিয়ে দেখাচ্ছি। এগুলো কিছু দেখে বুঝতে পারবেন না যে ধান গাছ আছে কি নেই। আর ঢ্যাঁড়স চাষ ওই আলবাঁধে করে, তো আলবাঁধে যেগুলো ঢ্যাঁড়স চাষ করেছিল সেগুলো তো জলে এইভাবে ডুবে গেছে। অর্থাৎ সবজি, ধান, এগুলো সব মানে পরিস্থিতি একদম বেহাল করে ছেড়েছে। যাই হোক, আমরা ওই রাস্তাতেই যাচ্ছি, আবার দেখাতে দেখাতে যাব। আর একটু উঁচু বাড়িতে কিছু বেগুন গাছ হয়েছিল, দেখুন বেগুন চাষ করেছিল, তো বেগুনগুলো কিন্তু শুকনো হয়ে, গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত বৃষ্টিতে এই গাছগুলো কিন্তু শুকনো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। তো এখানে এসে বোঝা গেল, আমরা দেখালাম যদিও আপনাদেরকে, তো আমি আবার কাদা, বৃষ্টির জল, এই হাঁটতে হাঁটতে যাবো। এর আগে তো ঈশ্বরীপুরে গিয়েছিলাম দক্ষিণে, সেখানে তো একটা দুম করে আছাড় খেলাম। ওই কাছাড় খাওয়াটা আমাদের কাছে বেশ এখন হয়ে গেছে, কারণ ওই মেঠো রাস্তা আর ওই জায়গায় যখন ঢুকে পড়ি তখন দুম করে একটা কাছাড় খেতে হয়। এইসব জায়গায় জল যতটা, এই যে বুঝতে পারছেন আমি যাচ্ছি, তবে দেখে দেখে যাচ্ছি। তো হয় দেখা যাক, যেতে যেতে আবার যদি দুম করে পড়ে যাই আবার দেখাবো আপনাদেরকে। তবে রাস্তার ইট কোথায় আছে খুঁজে পাচ্ছি না, মানে এই ইট খুঁজে পাওয়া খুব কঠিন, বুঝতেই পারছি। এই রাস্তাগুলো সব ডুবে গেছে, মাঠ তো ডুবে গেছে, মাঠের ছবি তো আপনার দেখছি, মাঠ ডুবে গেছে, বাড়ির উঠোনের সামনে জল এসে গেছে। তো এইভাবেই চলছে। আমি আপনাদের আপাতত এটা দেখাতে পারলাম। তো আমি ধীরে 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 আবার সেই যাব, এইভাবে হাঁটতে 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 আবার সেখানে পৌঁছবো। তো
তবে এই যে বৃষ্টি জলটা অতিরিক্ত হওয়ার ফলে সমস্যা কিন্তু এখানে বেশি বেড়েছে, দেখতে পাচ্ছেন। আমি পাটা ধুয়ে নিলাম, আবার যাচ্ছি। এবারে আমরা ওই সেই যেখান থেকে উঠেছিলাম পাকা রাস্তা, অর্থাৎ সেই পাকা রাস্তায় আবার পৌঁছলাম। এতক্ষণ আপনাদের দেখালাম যে সেই নদী বাঁধ, মাঠের চাষযোগ্য জমি সবই হাল বেহাল। তো যাই হোক, আমরা পৌঁছেছিলাম, আপনাদেরকে এই ছবি তুলে ধরলাম, এই পাকা রাস্তা। এবার আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। চলুন দেখাই আপনাদের। এগুলো চাষযোগ্য জমি ছিল, তো এই জমিগুলো কিন্তু ইতিমধ্যে একেবারে জলে জলমগ্ন হয়ে গেছে, বৃষ্টির জল কিন্তু এটা। অর্থাৎ এগুলো চাষ, ওই যে ধান গাছ দূরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চিটকি, তো এই জায়গাগুলো সব চাষযোগ্য জমি, কিন্তু এগুলো মাঠের ধান ইতিমধ্যে জলের তলায়। অর্থাৎ অতি ভারী বৃষ্টিতে যে পরিস্থিতিটা হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। আমরা যতটা এগোবো আপনাদের দেখাতে যাব। তবে ওইদিকে পানের বরজ রয়েছে, তো পানের বরজ ও ডুবে গেছে, কারণ পানের বরজ আর সেইভাবে নেই, ডুবে গেছে অতি ভারী বৃষ্টিতে। যেমন এই মাঠে যেমন জল জমা হয়েছে, ধান গাছ দেখতে পাচ্ছি না, এবং পানের বরজেরও হাল একই হয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন। তো আমরা এগোতে এগোতে আপনাদের দেখাতে থাকবো যেখানে কি পরিস্থিতি রয়েছে, যা পরিস্থিতি রয়েছে সেগুলো আমরা তুলে ধরবো, আপনাদের দেখাবো। বাড়ি এই ঠিক জল এইভাবে জমা হওয়ার ফলে এই বসত বাড়িগুলো দেওয়ালে কিন্তু সেইভাবে ভিজে হয়ে গেছে। তো এই পরিস্থিতির উপরে এদের বসবাস করতে হয়। আর এই পানের বরজ দেখিয়েছিলাম, এই পানের বরজ আর এই বসত বাড়ি দেখালাম আপনাদেরকে, বুঝতেই পারছেন যে এদিকে যেমন চাষযোগ্য জমি, তার ওই যে দেখা যাচ্ছে ধান, আর বসত বাড়ির হাল এই যে ছবি দেখালাম, বুঝতে পারছি। তো এগুলো গ্রাম বাংলার এইরকম একটা পরিস্থিতি, মাটির বাড়ি, একটু তেপলের ছাউনি। তো তারপরে পরিস্থিতি কি হয় আপনারা দেখেই বুঝতে পারছেন যে জল জমা হলে এদের সেই ভোগান্তির শেষ থাকে না। আর এই ট্রলারে যায় সংসার চলে। কিন্তু এই মাঠে তো অতিরিক্ত বৃষ্টিতে পুরো তো অবস্থা খারাপ। তারপর তো নদীর বাঁধ তো দেখলাম খারাপ। তো এই যে 2 বছর 3 বছর এই তো বাঁধ ভেঙে সব নোয়া জল ঢুকে আমাকে কি অবস্থা। এই যে 2 বছর মানে এই 3 বছর বোধহয় চাষ হচ্ছিল, 2 বছরই চাই 3 বছরে তো এই অবস্থা। সে তো মাঠে পুরো জল আর জল। আমাকে এই সংসার কি করে চলে, এই তো আমার স্বামীটা এমনি খাটতে পারেনি, এই যে ট্রলারে যায় সংসার চলে। তো এখন তো দেখতে পাচ্ছি পানের বরজ জলের তলায়, কিচ্ছু নেই, নদী বাঁধ তো ভেঙে রয়েছে। আমাদের পান বরজটা কিচ্ছু নেই। এটা জায়গাটা কোন জায়গা? এটা দেবনগর, মানে নামখানা এলাকার, এটা নাম দেবনগর। দেবনগর, আপনার বাড়ি দেবনগরে? আপনার কি নাম? কল্পনা মাঝি। কল্পনা মাঝি। দেবনগর। তো নদী বাঁধের হাল তো খুব খারাপ, তারপরে অতিরিক্ত বৃষ্টিতে মাঠে তো ধান সব ডুবে গেছে, সব গেছে, কিছু নেই। আর আবার কি রুয়া ব্যান সব আমরা কিনে রুইয়েছি, মানে চাষ হবে না। না চাষ হয় না, তো এই তো ব্যান নেই আমাদের, ধান টান বাড়ি ঘর দেখলাম সবই জলে প্লাবিত। তো কি হবে আগামী দিনে? কি আর হবে আমাদের, আর কি হবে, আর করার কিছু আছে? মাঠের ধান জলের তলায়, জলের তলায়। আর বন্যা হয়ে তো বড় জোর নষ্ট হয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের গো। এটা কোন জায়গা? এটা দেবনগর। কি নাম আপনার? আমার নাম ছবি পাত্র। এই তো বাড়ি উঠোনে দেখলাম জল চারদিকে, মাঠে দেখছি ধান গাছই দেখতে পাচ্ছি না, নদী বাঁধ ভাঙা। এই জায়গাটা কোন জায়গা? এটা দক্ষিণ 24 পরগনা, এটা দেবনগর একটা গ্রাম। এখানে কত মানুষ বসবাস করে? হ্যাঁ, প্রায় 2000 মতো। এদের জীবন জীবিকা কি? এদের ওই চাষবাস করে খাওয়া দাওয়া। চাষ তো এই তো দুবার, এই তো যতবার প্রায় মনে 3-4 বার ধরে যে ডুবা হয়ে তো সব তোলাও নষ্ট হয়ে গেছে। এবার দূর দূরান্ত থেকে তোলা নিয়ে এসে চাষ করলো, সেটাও নষ্ট হয়ে গেছে। তাহলে এবারে কি হবে? এই তো নদী বাঁধ তো দেখলাম 2-3 বার করে বন্যা হয়ে তো নদী বাঁধ হয়ে গেছে। তো এরা যারা সরকারের দায়িত্বে আছে তারা আসে না? না, তারা আসে না, না, ওই দেখে চলে যায়। কখন আসে না তো। এই যে বছর। কি নাম আপনার?
আমার নাম দেবশ্রী মাইতি। এখানেই বাড়ি? হ্যাঁ এখানে আমাদের এখানে বাড়ি। হ্যাঁ, কি হয়েছে, কখন আসে? এই যে 1 বছরে যে ভোটের সময় ভোট টোট নিলে এ বলে আমাকে দেবো নাকি, সে নাকি আমাকে দেবো নাকি, ওটা ছাড়া আর এমনকার কোনো খোঁজ খবর রাখেনি। যে মানে আমার ভোটের সময় হলে চলে আসে, চলে আসছে আর তারপরে আর কোনো খোঁজ খবর না। নেই? যে পার্টি বলবো কেন, আমি জয়ী হোক, একটাও দুটো হ্যাঁ, চারটিও, হ্যাঁ। তারা সেই সময় দেখবে মানে ঘর আর দর আর ঘর, মানে মাসি মা জন আদরের মানে বানর। আর এদিকে যে নদী বাঁধ ভেঙে নোনা জল ঢুকে যাচ্ছে, কি হবে? সেটা কিছু নেই কেন, এই যে মাঠের জল তো একদম দেখতে পাচ্ছি কিছু নেই একদম। কিছু নেই। আমাদের আরো আমাদের নদী পাশে ঘর, তো এটা আমাদের তো নদীর পারে। এই তো এই বাড়িটা তো দেখলাম তো পুরো জল, এটা তো পুরো জল হয়ে আছে। এই তো আমাদের বাড়ি বাবার বাড়ি পুণ্যচন্দ্রপুর স্কুলে এখানে আসার পর তো এগুলো তো পুরো জল হয়ে আছে, এগুলো জল জল ভর্তি হয়ে আছে। 5টা বন্যা খেয়েছি আমরা। 5টা বন্যা খেয়েছে? হ্যাঁ, এখন 50 বছর বয়স হয়নি, 5টা বন্যা খাওয়া হয়ে গেছে? 5টা বন্যা খেয়েছি, তো কিছু নেই। এই হাত আর গোড় যখন পাই তখন খাই, আর যখন রোজগার হয় তখন আমাদের মাঠে ঘাটে বরজ না থাকে, চাষ না থাকে, তাহলে আমরা খাবো। এই তো একদম দেখো না, একদম সাদা। দেখতেই তো পাচ্ছি। এই রাস্তাটা কি সরকারি না নিজস্ব? না না, এটা সরকারি রাস্তা কটি, কি আমি এবারে মানিকালি জায়গার কাজ করি। নিজস্ব 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 হ্যাঁ, নিজস্ব রাস্তা। তো এই জল উঠে গেছে তো পুরো বাড়িতে, দেখতে পাচ্ছি জল উঠেছে। হ্যাঁ, এই তো জল, এই তো বাইরে জল, এই তো বাইরে জল। জায়গাটায় দেখলাম মাঠের ধান নেই, জলে ডুবে আছে, নদী বাঁধ ভাঙা দেখলাম, তারপরে পানের বরজ থেকে শুরু করে বাড়িতে দেখলাম উঠোনে জল। তো এই কি এই দুর্যোগ হওয়ার পরে হচ্ছে না তার আগে এই অবস্থা? বর্ষা বর্ষা মানে দুর্যোগ হতেই এগুলো হচ্ছে। তো এই যে যারা দায়িত্বে আছে, এখানকার যারা দায়িত্বে আছে, তারা এসছে না না, কেউ আইসেনি, এখানে কেউ আসে, কেউ আইসেনি। মানে আমার এখানে প্রধানও যে আছে সেও আসেনি, আর কেউ কথা মানে এটা কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের এটা নামখানা গ্রাম পঞ্চায়েত। তারা কেউ দেখতেও আসে? নদী বাঁধ তো এই মুহূর্তে যা দেখলাম সেটা তো ভেঙে রয়েছে, তো ভাঙা আছে, জল তো ঢুকা কখন না কখন ঢুকে যাবে, আমাদের ভয়ে কোথায় থাকবো আতঙ্ক। আতঙ্ক। এটা কোন জায়গা? এটা হচ্ছে এখন বলতে পারো নামখানা, এটা দেবনগর। আপনার কি নাম? আমার নাম যোগমায়া পাত্র। এই যে এই তো দেখতে পাচ্ছি যে একদম পুরো, আমার বাড়িতেও গোটা জল, অটকলাখা জল, হাঁপড়ি হাঁপড়ি কি ওই মাঠে আসতে হয়। মানে জল এখন যা হয়েছে, জল আর বেরোনোর জায়গা নেই। না, এখনো জল আছে, এখনো জল আছে? হ্যাঁ, আমার 2-3 দিন লাগবে, এখনো বাঁচতেই জল আছে। তো আপনারা ওই জল যারা দায়িত্বে আছে, পঞ্চায়েত মেম্বার বলুন, তাদের কাছে বলেছেন? তো বললেও আইসেনি। তো এই তো দেখলাম নদী বাঁধ খুব খারাপ, পানের বরজে জল, বাড়ির সামনে উঠোনে জল, ধানের চাষে সেখানেও ধান গাছ ডুবে গোটা আছে। সব সাদা হয়ে আছে, তাহলে কি হবে? কি আর হবে? আপনাদের কি জীবন জীবিকা কি কি করে খেতে হয়? হ্যাঁ, কি করে খেতে হয়? ওই চাষবাস ইনকাম, ওই যে মাটি কাটা এসব করে, আর কি করে। আমার তো দূর দূরান্ত কেউ যায়নি। কি নাম আপনার? গায়ত্রী পাত্র। দুঃখ মানুষ দেখবো। যখন যান তখন এতটা করে জল হয়, কেমন লাগে? ভালো লাগে, খারাপ বলবো না, ভালো। নিকাশি ব্যবস্থা কি ভালো নেই? এই তো ক্যালভার্ট করে দিয়েছে, জল বেরোচ্ছে তো। তাই ও জল, ও জায়গা অত জলে ডুবে থাকতে হতো না। মানে জল বেরোচ্ছে না, কিন্তু নদী বাঁধ তো দেখলাম ভেঙে রয়েছে। সেটা মানে তো বছরে বেড়ে রাখা বন্যা খাই, তাহলে কি হবে? কিছু আমাকে মাঠের ধান তো দেখছি ডুবে আছে। মাঠের ধান যে ডুবে আছে, পানের বরজ ডুবে আছে, তাহলে আপনাদের রোজগারটা কি রয়েছে? আমাকে রোজগার কিছু নেই, রোজ খাটে রোজ খাই। খাটবে কথা থেকে, এই যদি জমি জায়গা থেকে আর আমাদের কোনো লোকের বাড়িতে কাজ করবে কি করে, খাবে কি করে? জীবিকা মানে কি নাম আপনার? আমার নাম শান্তি পাত্র। আপনি তো দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আছেন, তো এইরকম একটা পরিস্থিতি, চেনাই নদীর পাশে একটা বাঁধ রয়েছে, নদী বাঁধ রয়েছে, নদী বাঁধটা একাধিকবার মানুষ, এখানকার মানুষ আপনারাই অভিযোগ করেছিলেন যে নদী বাঁধটাকে ভালো করা হোক, কিন্তু কি পরিস্থিতি এখন? এখন ওই রাজনীতি পরিস্থিতি, পার্টির কালারে চলছে, রাজনীতি চলছে।
কেউ যদি কাজ করতে যায় তাকে কাজ করতে দেবেন। কিন্তু এই যা দেখলাম একটা কোটাল গেছে, তারপরে আবার একটা কোটাল আসছে, এখন পূর্ণিমার বড় কোটাল, কোটাল যেটা হচ্ছে সারা ভাদ্র। শাড়ির কোটাল, হ্যাঁ ভাদ্র মাসের বড় কোটাল। তো এরপরে যদি ওই নদী বাঁধ ভেঙে, তো এর আগে কি নদী বাঁধ ভেঙেছিল? আমার নদীর ধারে ওই ফিশারি আছে, দেখো না একটা যে ঘর আছে নদীর সাইডে, একটা ফিশারি পেপার দিয়ে মাছ আমার উঠে গেছে, আমার ফিশারি আছে। মানে নদী বাঁধ এরপরে ভাঙলে পুরোটাই ডুবে যাবে। এই বাড়িটা আমার 4 নম্বর বাড়ি, মাঝ নদী থেকে আমি আসতেছি আমার জন্ম থেকে। তো এখনো পর্যন্ত শুধু নোনা জল খেতেই রয়েছে। 15 বিঘা জায়গা আমার নদী। মানে আপনি এখনো পর্যন্ত সেই নোনা জলের সঙ্গে লড়াই করছেন? নোনা জলে আমার ফিসে ছিল, বরজ ছিল, বরজে চলে গেছে। এবছর জল ঢোকার সম্ভাবনা তো আছে। এই তো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে মাঠে দেখলাম ধানের তো চুটকি দেখা যাচ্ছে, তো মানে প্রাণের বরজ, বাড়ি ঘরদর সবই তো ডুবে রয়েছে। সব তো কি হবে? কিচ্ছু হবে না, আমাদের দুর্ভিক্ষ হবে। কি নাম আপনার? আমার নাম বলাই মাইতি। এইখানে দেবনগর, এই জায়গায় বাড়ি? দেবনগর, এটা দেবনগর দক্ষিণ পাড়া। বলছি প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হচ্ছে তাতে করে দেখা গেছে যে এলাকায় মানুষ, তারা, আপনিও এই এলাকায় বসবাস করছেন, দেখতে পাচ্ছি যে বাড়ির উঠোন পর্যন্ত জল চলে গেছে এবং নদী বাঁধের হাল এই, এবং যে চাষযোগ্য জমি সেগুলো দেখছি প্রায় জলে। তো নিকাশি ব্যবস্থা কি ভালো নেই? না, জল নিকাশি ব্যবস্থা ভালো না। তারপরে এখানে ওই বেশি তো রাজনীতির খেল চলছে বেশি এখানে। সাধারণ মানুষ বেঁচে থাকুক রাজনীতির সঙ্গে কি? ওই যেরকম আমাদের নদী বাঁধে যে কাজ হয়েছিল তা কাজ করতে দেয়নি, ওই একটা লোক মানে হাইকোর্ট করে দিয়েছে, তার জন্য নদী বাঁধে কাজ হয়নি। তাহলে এখন কি হবে? আমরা নোনা জলে ভাসছি। তো এই যে পরিস্থিতি, সাধারণ গ্রামবাসী তারা তো নোনা জলে একাধিকবার এইভাবে প্লাবিত হচ্ছে। তো কি হবে? কি এখানে বেশিরভাগ মানুষ কি তাদের জীবন জীবিকা কি? জীবন জীবিকা খাটাখাটনি, উপরে সব কিছু, বাগান বাড়ি, এই শ্রমিক, শ্রমিক, কৃষক, শ্রমিক আর মাছ ধরা। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই সাইটে এখানে। কি নাম আপনার? আমার নাম পুলকেশ মাইতি। বেশ কিছুটা জায়গা এগিয়ে এলাম, আর এরপরে দেখাবো যে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে চাষযোগ্য জমি যেগুলোতে একদম ডুবে গেছিল, তারপরে আবার নতুন করে কিন্তু ওই চাষিরা আবার সেই মাঠে আবার ধান সেইভাবে লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন চাষিরা কিন্তু মাঠে সেইভাবে নতুন করে আবার লাগাচ্ছে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে চাষিরা তারাও চেষ্টা করছে যাতে ফসলটা ঠিকঠাকভাবে হয়, আর প্রাকৃতিক বিপর্যয় যেন সেইভাবে আটকে রেখেছে, সেইভাবে বৃষ্টি হচ্ছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে। তবে যাই হোক, আমরা যতটা এগোতে থাকবো আপনাদের দেখাতে থাকবো যে এই এলাকায়, অর্থাৎ বিশেষ করে নামখানার বিভিন্ন জায়গায় কেমন পরিস্থিতি রয়েছে সেগুলো আমরা আবার তুলে ধরবো। বলছি যে প্রাকৃতিক দুর্যোগে একাধিক জায়গায় জলমগ্ন, পাশাপাশি নদীবাঁধের হাল বেহাল, আর নামখানা গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে এবং তারা অসহায়। কি বলবেন? এবছর 2025-এ যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সাধারণ মানুষের বেঁচে থাকা দায়। একদিকে নদী বাঁধের ভাঙন, আর একদিকে চাষবাসের ক্ষয়ক্ষতি। এই অপূরণীয় ক্ষতি মানুষ কীভাবে বাঁচবে তার উপায় পাচ্ছে না। আর এদিকে যে দল ক্ষমতায় আছে, এখানে পঞ্চায়েত সমিতি বলুন, পঞ্চায়েত বলুন, বেশিরভাগরা শাসক দলের ক্ষমতায় আছে। এদের কাজ হচ্ছে অফিসে গিয়ে কিভাবে কাটমানি খাবো সেটা নিয়ে। এরা না যাচ্ছে ফিল্ডে। আপনি জিজ্ঞেস করবেন এখানকার যিনি সভাপতি আছেন বা এখানে যিনি বিডিওর আধিকারিক আছেন, এলাকায় কত কাঁচা বাড়ি ভেঙেছে, কত ফসল নষ্ট হয়েছে, এর হিসাব ওনারা দিতে পারবেন না। কারণ ওনারা ঠান্ডা ঘরে বসে এই কাজটা, কাটমানির কাজটা চিরকাল চালিয়ে এসছে। আর সাধারণ মানুষ যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিপূরণ পায় না। আর এখানে কি করছে? দান খয়রাত খোলা হয়েছে, 1,10,000 টাকা দেওয়া হয়েছে পুজোর আনন্দ করার জন্য। আর আজকে সাধারণ মানুষের চোখের জল, তারা খাবে কি, বাঁচবে কি, পড়বে কি, তারা নিজেরা কিভাবে থাকবে সে ব্যবস্থা নেই। তাই এই সরকার, অনুরোধ করব এই সরকারকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ফিল্ডে গিয়ে সার্ভে করে যাদের প্রকৃত ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক এই সরকার। আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি।